বিসমিল্লাহির রহমানির রহিম। সালামায়া মহিলা কলেজের অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আমার ইতিপূর্বে তোমাদের পাঠ্য বই ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের বীমা সম্পর্কিত মৌলিক ধারণা থেকে ইতিপূর্বে 2 থেকে 3টি ক্লাস হয়েছিল। সেখানে বীমা সম্পর্কে বিভিন্ন ছোট ছোট আমরা টপিক নিয়ে আলোচনা করেছিলাম বা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো তোমরা আশা করি আমার আলোচনাগুলো দেখেছো এবং তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখতেছি, আমি আলোচনা শুরু করার পূর্বেই যে আমার অত্যন্ত দুঃখ লাগে যে তোমরা ক্লাসগুলো দেখো না। যে আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে তোমাদের জন্য ক্লাস তৈরি করি, তোমরা ক্লাসগুলো দেখো না। যদি তোমরা ক্লাসগুলো যদি নাই দেখো, এতেই ক্ষতিগ্রস্ত তোমরাই হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবো না। কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই ক্লাসগুলো তোমাদের জন্য, আমাদের জন্য। তো যাই হোক, আজকে আমরা আমাদের আলোচ্য বিষয়ে ফিরে যাই। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো বীমা সম্পর্কিত মৌলিক ধারণা, বীমা ব্যবসায়ের বিভিন্ন নীতি সমূহ। বীমা ব্যবসায়ের অনেকগুলো নীতি আছে বিভিন্ন বইতে। তো 8 থেকে 9টা নীতি আছে। দেখো আমি বোর্ডে লিখে রাখছি, বীমার যে 8 থেকে 9টা নীতি আছে, নীতিগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে বীমা প্রত্যেকটা দেশে দেখবে সারা বিশ্বে বীমা ব্যবসাটা চালু আছে, তদ্রুপ আমাদের দেশেও বীমা ব্যবসাটা চালু আছে। তো আমাদের দেশে বীমা ব্যবসাটা সম্পর্কে মানুষের একটি নৈতিক ধারণা রয়েছে। এর মূল কারণ হচ্ছে আমরা বীমা সম্পর্কে আমাদের পর্যাপ্ত এবং যথাযথ জ্ঞান নেই, যার ফলশ্রুতিতে আমরা বিভিন্ন ধরনের, এছাড়াও বিভিন্ন ধরনের কথা বলে থাকি, কথা রটিয়ে থাকি। এবং এছাড়াও আরও কিছু আমাদের দেশের বেশিরভাগই লোকের দুর্নীতিগ্রস্ত। আমরা অধিকাংশ লোকেই কি করি, বিভিন্ন দুর্নীতির আশ্রয় গ্রহণ করে থাকি। কেন আমরা দুর্নীতি? বীমা একটা ভালো জিনিস, প্রত্যেকটা দেশে বীমার যথেষ্ট বহুল প্রচলন আছে, কিন্তু আমাদের দেশে বীমা নিয়ে যত নৈতিক কথাবার্তা, এর মূল কারণ হলো, আমি আগেও বলেছি, এর মূল কারণ হলো বীমার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। তো আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগে অধ্যয়ন করছি, তোমরা যারা করছো, আমরা যারা করে আসছি, আমাদেরও এই জিনিসগুলো বোঝানো উচিত। এবং যদি আমরা এগুলো জানি, যখনই আমরা বীমা গ্রহণ করতে যাব, তখনই আমরা তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবো গুটিয়ে। তখন তারা আর অন্যায় এবং দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে পারবে না। যদি না জানি, এই জিনিসগুলো আমাদের ব্যক্তি জীবনেও জানা অত্যাবশ্যকীয়। তো এখানে যাই হোক, আমাদের যে পৃথিবীর অন্যান্য দেশে, উন্নত দেশ রাষ্ট্রগুলোতে একটা সন্তান হওয়া মাত্রই কি করে বীমা করা হয়। সন্তান হয়েছে সাথে সাথে বীমা, একটা গাড়ি কিনছে সাথে সাথে বীমা, একটা যন্ত্রপাতি কিনা হয়েছে সাথে সাথে বীমা। তাহলে আমাদের দেশে এরকম কি কোনো আছে? না। আমাদের দেশে কিছু কিছু আছে, সন্তান হলেই আমাদের দেশে বীমা করে না। কিন্তু কারণ কি? কারণ ওই যে বললাম, লেক অফ নলেজ, অর্থাৎ বীমার জ্ঞান নেই। আর ওই যে আমাদের অসাধু কিছু কর্মচারী আছে, যারা ফিল্ড পর্যায়ে কাজ করে, তারা কি করে, বীমার মাঠ পর্যায়ে কাজ করে, তারা টাকাগুলো মেরে দেয়, অসাধু উপায় অবলম্বন করে, যার ফলশ্রুতিতে বীমার বদনাম। তো আসলে বীমার খারাপ নয়, বীমার নীতিও খারাপ নয়। যে বীমা, এই যে নীতি, দেখো প্রত্যেকটা শব্দের শেষে নীতি লেখা আছে। বীমা ব্যবসায় অনেকগুলো নীতি আছে। একটার নাম হচ্ছে, প্রথমেই লেখা আছে হোয়াইট বোর্ডে, দেখো, বীমাযোগ্য নীতি, বীমাযোগ্য স্বার্থের নীতি। স্বার্থ কি জিনিস? আমরা বলি যে স্বার্থ, যে একটা বিষয়ের উপর অধিকার। স্বার্থ মানে একটা বিষয়ের উপর অধিকার বা বিষয়বস্তুর উপর যে আমার স্বার্থ আছে, মানে অধিকার আছে।
কি আমার অধিকার আছে। তা বীমা যোগ্য, যোগ্য বীমা একটা শব্দ যোগ্য, ওটা মানে অধিকার, বীমাযোগ্য স্বার্থের নীতি। তারপর আছে কি, আমরা আগে নীতিগুলো নিয়ে পড়ি। চূড়ান্ত সদিশ্বাসের নীতি, সদিশ্বাস মানে বিশ্বাস, একে অন্যে একজনের প্রতি আরেকজনের বিশ্বাস। বীমা কোম্পানির উপর বীমা গ্রহীতারও বিশ্বাস থাকতে হবে, বীমাকারী হচ্ছে কাকে বলা হয়, বীমাকারী হলো। আচ্ছা আমরা আসতেছি। তারপর হচ্ছে ক্ষতিপূরণের নীতি, ক্ষতিপূরণের নীতি। এরপরে বলা আছে স্থলাভিষিক্তকরণের নীতি, স্থলাভিষিক্ত প্রত্যক্ষ কারণের নীতি, সম্ভাব্যতার নীতি, আনুপাতিক অংশগ্রহণ নীতি, পরিমিত ঝুঁকি গ্রহণের নীতি, দ্রুত সাড়াদান নীতি, ক্ষতি সর্বনিম্নকরণ নীতি। দেখো এতগুলো নীতি থাকার পরেও কেন আমরা অসৎ উপায় অবলম্বন করি? তার মানে হচ্ছে আমরা নীতিগুলো জানি না, আমাদের ওই নীতি সম্পর্কে জ্ঞান নেই। এবার আসে আমরা প্রথমে বীমাযোগ্য স্বার্থের নীতিটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমি এখানে খণ্ড খণ্ডভাবে বলি স্বার্থটা কি। যোগ্য, বীমাযোগ্য স্বার্থ হচ্ছে অধিকার, একটা বিষয়ের উপর অধিকার। যেমন এই ক্লাসগুলো দেখা তোমাদের অধিকার, কিন্তু তোমরা দেখো না। এই যে এখানে তো তোমার একটা দুর্নীতি অপরাধ, যে আমরা এত কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, ক্লাসগুলো তোমরা দেখো না। যে ক্লাসগুলো জানা তোমাদের ক্লাসগুলো দেখা তোমাদের একটা এক ধরনের অধিকার, এটা দেখতে হবে। কারণ আমরা আমাদের ক্লাস দেওয়া এটা আমাদের একটা দায়িত্ব, এটা একটা দায়িত্ব, তোমাদেরটা হচ্ছে কত। তাহলে তোমরা যদি ক্লাসগুলো তোমার টিচারদের কাছ থেকে জানাটা অধিকার, জানা অধিকার আছে। তো জানার উপায় কি? এখন যেহেতু সারা বিশ্বে মহামারী চলতেছে, সেজন্য তোমরা ফিজিক্যালি মানে সশরীরে এসে জানতে পারতেছো না। তো জানার মাধ্যম হচ্ছে আমাদের কি অনলাইন ক্লাসগুলো। তো অনলাইন ক্লাস আমরা দিচ্ছি, তোমরা দেখতেছো না। তো তার মানে এই যে বললাম অধিকার, এটা হচ্ছে তোমাদের অধিকার, জানার অধিকার শিক্ষকদের কাছ থেকে। তো তোমরা জানতেছো না। তো স্বার্থ মানে অধিকার, কিসের স্বার্থ? বীমাযোগ্য। বীমাযোগ্য স্বার্থটা কি? বীমাযোগ্য স্বার্থ বলতে বীমাকৃত বিষয়বস্তুর উপর আর্থিক স্বার্থ বোঝায়। বীমাকৃত বিষয়বস্তু কিসের উপর বীমা করে? বীমাকৃত যেই বিষয়বস্তুর উপরে, যে বস্তুটার উপরে, কি জীবনের উপর করবে না সম্পত্তির উপর করবে? বীমাকৃত বিষয়ের বস্তু, তাহলে আর্থিক স্বার্থকে বলা হয় বীমাযোগ্য স্বার্থ। বীমাযোগ্য স্বার্থ, দেখো প্রথম বলছি স্বার্থ, স্বার্থ বলছি অধিকার, কোন বিষয়ের উপর অধিকার। আর বীমাযোগ্য স্বার্থ, তাহলে বীমাকৃত বিষয়বস্তুর উপরে আর্থিক ক্ষতির কি, আর্থিক ক্ষতির স্বার্থকে বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। তাহলে এবার আসে নীতি, এবার আসতেছে কি নীতি। যেই নীতির ভিত্তিতে, যে নীতি বলছে, নীতি মানে কিছু নিয়ম কানুন, যে নীতির ভিত্তিতে বীমাকৃত বিষয়বস্তুর উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ অন্তর্নিহিত থাকে বা কি অন্তর্নিহিত থাকে বা বিদ্যমান থাকে, তাকে বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। আমি আবার বলছি, যেই নীতির ভিত্তিতে বীমাকৃত বিষয়বস্তুর উপরে বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ বিদ্যমান বা অন্তর্নিহিত থাকে, তাকে বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থের নীতি। এবার আসলাম, তাহলে আমাদের এক নাম্বারটা শেষ। এবার আসি 2 নাম্বার, চূড়ান্ত সদিশ্বাসের নীতি। কিসের নীতি? চূড়ান্ত সদিশ্বাসের নীতি। এখন সদিশ্বাস মানে কি? সদিশ্বাস মানে বীমাকারীর প্রতি বীমা গ্রহীতার বিশ্বাস। দেখো এখানে দুটি পক্ষ থাকে, পক্ষ আমরা বিষয়টা না, দেখো এখানে কয়টা পক্ষ? বীমাকারী হলো প্রতিষ্ঠান, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হচ্ছে সদিশ্বাস। সদিশ্বাস মানে কি? বিশ্বাস, একের প্রতি অন্যের বিশ্বাস, একজনের প্রতি অন্যের। তো আমরা যেহেতু বীমা নিয়ে কথা বলতেছি, তাহলে বীমার এই যে সদিশ্বাসের বিশ্বাস, এখানে নীতি সদিশ্বাস কার ভিতরে আসবে? একটা প্রতিষ্ঠান এবং একজন ব্যক্তির সাথে। তাহলে এখানে পক্ষ কয়টা থাকতেছে? 2টা পক্ষ। যে আমি যদি এইটা ভাঙ্গি না বলি, তাহলে তুমি ভেঙে যদি না বলি তুমি বুঝবে না।
এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এই জন্য লেখা। বীমাকারীকে প্রতিষ্ঠান, বীমা গ্রহীতাকে ব্যক্তি, তুমি আমি যে কেউ হতে পারি। তাহলে এই একজনের প্রতি, বীমাকারীর প্রতি বীমা গ্রহীতার বিশ্বাস থাকতে হবে, বীমাকারীও বীমা গ্রহীতার প্রতি বিশ্বাস, বীমা গ্রহীতা বীমাকারীর প্রতি বিশ্বাস। এই যে একজনের প্রতি অন্যজনের বিশ্বাস রাখা, এটাকে বলা হচ্ছে সদিশ্বাস। তাহলে চূড়ান্ত মানে চরম, পর্যায় মানে অগাধ। এবার আসি আমরা নীতি মানে নিয়ম নীতি। আবার বলছি, যেই নীতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? যেই নীতির ভিত্তিতে বীমাকারী এবং বীমা গ্রহীতা একে অন্যের প্রতি কি আস্থা অথবা বিশ্বাস বজায় রেখে একটি চুক্তি সম্পাদন করবে, যেই নীতির ভিত্তিতে বীমাকারী বীমা গ্রহীতা বীমাকৃত বিষয়বস্তুর উপরে বিশ্বাস রেখে চুক্তি সম্পাদন করবে, তাকে বলা হচ্ছে চূড়ান্ত সদিশ্বাসের নীতি। আবার বলছি, যেই নীতির ভিত্তিতে, কিসের ভিত্তিতে? নীতির ভিত্তিতে বীমাকারী বীমা গ্রহীতা বীমাকৃত বিষয়বস্তুর উপরে সম্পর্কে সকল তথ্য কি করবে? জানাবে, কোনো মিথ্যার আশ্রয় নিবে না। একজনে এও যা আছে, খুঁটিনাটি যত বিষয় আছে সবকিছু বলবে, দুর্বলতা সফলতা এও বলবে। একজন আরেকজনকে সকল তথ্য কি করবে? সরবরাহ করবে। তাহলে যেই নীতির মাধ্যমে বা যেই নীতির ভিত্তিতে বীমাকারী বীমা গ্রহীতা বীমার বিষয়বস্তু সম্পর্কে সকল তথ্য কাকে জানাবে? বীমাকারীকে জানাবে। অনুরূপভাবে বীমাকারীও সকল তথ্য বীমা গ্রহীতাকে জানাবে। তাহলে এটা জানাতে বাধ্য থাকে, তাকে বলা হচ্ছে চূড়ান্ত সদিশ্বাসের নীতি। আমি আবার বলছি, যেই নীতির ভিত্তিতে বীমা গ্রহীতা সকল তথ্য বীমাকারীকে জানাবে এবং অনুরূপভাবে বীমাকারী সকল তথ্য বীমা গ্রহীতাকে সকল তথ্য বলতে সকল সুযোগ সুবিধা বীমা গ্রহীতাকে জানাতে বাধ্য থাকে, তাকে বলা হচ্ছে চূড়ান্ত সদিশ্বাসের নীতি। তাহলে কথা বলছি, একজনের প্রতি আরেকজনের অগাধ বিশ্বাস। এই যে বিশ্বাস যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না? বীমা গণ্য হবে না। বীমাযোগ্য বলে কি হবে না? গণ্য হবে না। বীমাযোগ্য নীতি বলে গণ্য হবে না। এবার আসলাম আমরা ক্ষতিপূরণের নীতি। সাধারণত ক্ষতি পূরণের নীতি। কিসের নীতি? ক্ষতি পূরণের নীতি। তাহলে দেখো, কিসের ক্ষতি? সম্পত্তির ক্ষতি। কিসের ক্ষতি? কিসের ক্ষতি? উত্তর সম্পত্তি। উত্তর কি? সম্পত্তি। তাহলে এবার আসো, যেই নীতির ভিত্তিতে বা যেই নীতির মাধ্যমে বা যেই নীতির অনুযায়ী বীমা গ্রহীতা কর্তৃক চুক্তিতে উল্লেখিত বীমা গ্রহীতা আগে দুটো পক্ষ ছিল না? বীমা গ্রহীতা কর্তৃক চুক্তিতে উল্লেখিত সম্পত্তির ক্ষতি সাধিত হলে যেই নীতির ভিত্তিতে বা যেই নীতির মাধ্যমে বা যেই নীতির অনুযায়ী বীমা গ্রহীতার সম্পত্তির ক্ষতি সাধিত হলে উল্লেখিত চুক্তি অনুযায়ী ক্ষতি সাধিত হলে বীমাকারী উক্ত সম্পত্তির ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে, তাকে বলা হচ্ছে ক্ষতিপূরণের নীতি। আবার বলছি, যে নীতির অনুযায়ী বীমা গ্রহীতার সম্পত্তির কোনো ক্ষতি সাধিত হলে উল্লেখিত চুক্তি অনুযায়ী উক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বীমাকারী বাধ্য থাকে, তাকে বলা হচ্ছে ক্ষতিপূরণের নীতি। তাকে ক্ষতিপূরণের নীতি বলা হয়। তাহলে এই হলো আমাদের ক্ষতিপূরণ নীতি, তিনটা গেল। এবার আসতেছি 4 নাম্বার, স্থলাভিষিক্তকরণ নীতি। খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট, অত্যন্ত। স্থলাভিষিক্তকরণ
এটা কি? আমরা এই শব্দটাই বুঝি না। স্থলা বিশুদ্ধকরণ, ধরে একটু স্থলা বিশুদ্ধকরণ। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি এখানে একটু লিখতে মানে বোঝানো, আসলে উদাহরণ কিভাবে দিয়ে বোঝাবো সেই জিনিসটা চিন্তা করছিলাম। দেখো প্রভাষক যে কোনো, নিচে আরো চিহ্নটাও আছে, নতুন প্রভাষক অন্য আরেকজন বলা আছে। ধরে নাও এখান থেকে, আমার কথাই বললাম, যদি আমি চলে যাই এই কলেজ থেকে, তাহলে আমার পরিবর্তে এই বিষয় পড়ানোর জন্য আরেকজন আসবে না? আসবে। তাই আমার পরিবর্তে যেই নতুন যে জিনিসটা নতুন যেই শিক্ষক আসছেন, যে একজন পরিবর্তে, তাহলে পরিবর্তে এটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। কথা বোঝা গেছে? স্থলাভিষিক্তকরণ কি? এটাই হলো স্থলাভিষিক্তকরণ। এর পরিবর্তে নেই। এবার আসি আমরা বিমার বেলায় কি হবে। তাহলে আমরা বিমার বেলায় কি হবে, যদি তাহলে বিমার বেলায় বলতে গেলে যে নীতি অনুযায়ী বীমা গ্রহীতা কোনো সম্পত্তি ক্ষতি সাধিত হলে বীমাকারী সম্পূর্ণ ক্ষতিপূরণের পর তৃতীয় কোনো ব্যক্তি যদি অবশিষ্ট ক্ষতির দাবি করেন এবং দাবি করেন অন্য তৃতীয় কোনো পক্ষ ব্যক্তি বা তৃতীয় পক্ষ বা কোনো ব্যক্তি যদি ক্ষতিপূরণের দাবি করেন এবং যদি সম্ভাব্য দাবি পাওয়া যায়, তাহলে উক্ত নীতিকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। তাহলে কি বলছি, যে নীতি অনুযায়ী বীমাকৃত সম্পত্তির ক্ষতি সাধিত হলে বীমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর অবশিষ্ট অংশ বা তৃতীয় কোনো পক্ষ অবশিষ্ট ক্ষতিপূরণের জন্য দাবি করেন, উক্ত দাবি এবং দাবি যদি বীমাকারী প্রদান করেন, তাহলে এই উক্ত নীতিকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ নীতি। তাহলে সোজা কথা, একদম সহজ কথায় যদি বলি যে তুমি কোথাও বীমা করছো একটা সম্পত্তির উপর, তোমার একটা জাহাজ ছিল বা একটা ট্রাক ছিল, ট্রাকটা হঠাৎ করে রাস্তায় আগুন লেগে গেল। আগুন লাগার ফলে তুমি কি করলা, যে উপযুক্ত কারণ দর্শিয়ে বীমাকারীকে আবেদন করছো, বীমা দাবি করছো। তো বীমা দাবি করার পরে তারা দেখলো যে আসলে সত্যতার ভিত্তিতে তারা কি করলো, তোমার বীমা দাবি করলো। এখন তোমার কোনো অনুপস্থিতিতে তোমার কোনো ভাই বা কোনো নমিনি যে ছিল, সে কি বললো যে না, আমরা আরো পাবো, বীমা আরো পাবো। তাহলে এখন তুমি তো দাবি মেনে চলে আসছো, তারা ক্ষতি দেখলো যে হ্যাঁ আসলে আরো কিছু অবশিষ্টাংশ পাবে। তাহলে এই অবশিষ্টাংশ যে প্রদান করছে, এটা বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। দেখো তুমি চলে আসছো, তোমার পরে কে আসছে, তোমার ভাই অথবা তোমার ছেলে গিয়ে আবেদন করতেছে।
তাহলে ওইটাকে বলা হচ্ছে স্থলাভিষিক্তকরণ। বুঝা গেছে? এবার আসো আমরা এগুলো তোমরা বই থেকে পড়ে নিবি, আমি একটু একটু আলোচনা করতেছি। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট আনুপাতিক অংশ। তাহলে আনুপাতিক অংশ কি? যে নীতির মাধ্যমে কোন সম্পত্তি একাধিক বীমা গ্রহণের ফলে, যে নীতির মাধ্যমে কোন সম্পত্তি একাধিক বীমা প্রতিষ্ঠানের সাথে বীমা চুক্তি সম্পন্ন হলে, যে নীতির মাধ্যমে কোন সম্পত্তি একাধিক বীমাকারীর সাথে বীমা চুক্তি সম্পন্ন হলে সময় বীমা গ্রহণ করা হলে ক্ষতিপূরণের ক্ষেত্রে সব ক্ষতিপূরণের ক্ষেত্রে সব ক্ষতিপূরণ যদি সব বীমা প্রতিষ্ঠান তাদের আনুপাতিক হারে প্রদান করবে, এটাকে বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। এটাকে আমি আরেকটু ব্যাখ্যা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আবার বলছি, যে নীতির মাধ্যমে কোনো সম্পত্তি একাধিক বীমা প্রতিষ্ঠানে বীমা গ্রহণ করা হলে, ক্ষতিপূরণের ক্ষেত্রে সব বীমা প্রতিষ্ঠান আনুপাতিক অংশ বা আনুপাতিক হারে বীমা গ্রহীতাকে প্রদান করবে। উক্ত নীতিকে আনুপাতিক অংশ নীতি বলা হয়। ধরে নিলাম এ নামের একজন ব্যক্তি এ নামের একটি প্রতিষ্ঠান, বি নামের একটি প্রতিষ্ঠান, দুইটা প্রতিষ্ঠান। এই দুটো হলো কি প্রতিষ্ঠান, এক্স নামের একজন ব্যক্তি, উনি এটাকে দেখো, এই ব্যক্তিটা এখানেও বীমা করলো, এখানেও বীমা করলো। কোনো একটি সম্পত্তির উপরে এই এক্স নামের এক্স ব্যক্তিটা এ এবং বি কোনো একটি সম্পত্তির উপরে দুইটা কোম্পানিতে বীমা করলো। সম্পত্তিটার মূল্য ধরে নিলাম কত টাকা? এটা হচ্ছে সম্পত্তির মূল্য। কত টাকা? 1,50,000 টাকা। তাহলে দেখো, এই 1,50,000 টাকার সম্পত্তিটা সে দুটি কোম্পানিতে বীমা করলো, এ এবং বি। এখন কোনো কারণে ওই সম্পত্তিটা আগুনে নষ্ট হয়ে গেল, পুড়ে নষ্ট হয়ে গেল। নষ্ট হওয়ার পরে সে কি করলো? বীমা দাবি করলো। এখন এই ক্ষেত্রে সে এবং যে 1,80,000 1,50,000 টাকা, সেখান থেকে তার 60,000 টাকা ক্ষতি হলো। কত টাকা? 60,000 টাকা ক্ষতি হলো। এখন এই ব্যক্তি ইচ্ছা করলে এই 60,000 টাকা বি কোম্পানি থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে। এবং উনি যদি বি কোম্পানি থেকে ক্ষতিপূরণ দাবি করেন, তাহলে বি কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে, অথবা উনি ওনার সাহায্য নেবেন। আর যদি এই বি কোম্পানি যদি পুরোপুরি ক্ষতিপূরণ দিয়ে থাকেন, তাহলে উনি আর এই এক্স নামক ব্যক্তিটি এই কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারবে না, ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না। তাহলে এই 60,000 টাকা যদি আনুপাতিক হারে হয়, তাহলে 4:3 না? 60 যদি আমরা করি মোট, তাহলে 60 হলো কত? 4 অংশ, 4 4 48 আর 12। তাহলে দেখো পৃষ্ঠকিমি কত? উনি এ দিবে, যদি আনুপাতিক হারে এ দিবে 48, এ দিবে 12, বি দিবে 12। তাহলে এই হারে ক্ষতিপূরণ করবে। তো আরো কিছু নীতি আছে, প্রত্যক্ষ, সম্ভাব্য নীতি, পরিমিত। আমার কাছে প্রত্যক্ষ কারণটা একদম ইম্পর্টেন্ট আছে। তো আমার সময় স্বল্পতার কারণে আমি এই জিনিসগুলো আলোচনা করতে পারতেছি না। তো আমি চেষ্টা করছি মানে গুরুত্বপূর্ণ যে কয়টা এখানে এটাও আছে, প্রত্যক্ষ, সম্ভাব্য, আরগুলো তো তেমন বেশি ইম্পর্টেন্ট না। এগুলো হচ্ছে
মোস্ট ইম্পর্টেন্ট টিক চিহ্ন দেওয়াগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক বীমা ব্যবসায় নীতির ভিতরে, আর এগুলো হচ্ছে লেস ইম্পর্টেন্ট। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে যথাযথ বোঝানোর জন্য। তো আশা করি তোমরা আমার আলোচনা বুঝতে সক্ষম হবে। তো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।